আমি এখন রেস্ট নিতে চাই। তুমি শুধু শুধু এখানে বসে থেকে কি করবে? তুমি বরং নিজেও কেবিনে গিয়ে রেস্ট নাও। কথাটা বলে সায়ন চোখ বন্ধ করে ফেললো। মনে মনে ভাবছে, রুশি কি আর আসবে না এখানে? তাহলে কোথায় ঘুমাবে ও? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। ঘুমের তীব্র ডোজ দেওয়াতে সেই র্যাশ এখনো রয়ে গেছে। হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে আছে রুশি। আকাশে ছোট একটা চাঁদ, আর তার পাশে হাজার তারার মেলা। সমস্ত আকাশ জুড়ে নক্ষত্রগুলো ঝলঝল করে উঠছে, সাথে রুশির চোখগুলো। অনেক দিন হয়ে গেল তাদের সাথে কথা হয় না। সে তো হয়তো তাকে ভুলেই গেছে। কই, কথা তো বলে না ওর সাথে। বললে তো শুনতে পেত, তাই না? সে তো ভুলেই গেছে তাকে, তার অস্তিত্বকে, তার কণ্ঠে, তার সবকিছুকে। মানুষের মন অন্যথায় মজে গেলে সে আর পুরনো জিনিস নিয়ে কি ভাবে? কিন্তু ও তবুও ভাবে। পুরনো সব স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে আছে। পিছুটান ওকে চেপে ধরে আছে। না সামনে এগোতে পারছে, না পিছনে। পিছনে এতদিন যাওয়ার খুব ইচ্ছে থাকলো, এখন আর সে ইচ্ছেটাই নেই বললেই চলে। কিন্তু সামনের দিকে, সেদিকেও এগোতে চায় না। আবেগ অনুভূতি যদিও বলে ওকে সামনের দিকে এগিয়ে যেতে, কিন্তু মাঝে মাঝে নিজের অবাঞ্ছিত আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হয়, না হয় বড় ক্ষতি হয়ে যায় নিজের নারীত্ব আর আত্মসম্মানের। রুহি দীর্ঘশ্বাস ফেলল। তারাদের সাথে ও আর কথা বলবে না। বড্ড অভিমান হয়েছে তাদের সাথে, আর সে মানুষটির সাথেও। কি করে পারলো ভুলে যেতে ওকে? ওকে এতই ফেল না। রুশি আকাশ থেকে মুখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর সায়নের কেবিনের দিকে হাঁটা ধরলো। হালকা শীত শীত লাগছে। বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে, যা বেবির জন্য ক্ষতিকারক। রুশির সায়নের কেবিনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে চন্দ্রিকাকে দেখা, যে ও এখনো কেবিনে আছে কিনা। যদি থাকে তবে নিজের গায়ে চাদর নিয়ে বেরিয়ে পড়বে, আর না থাকলে কেবিনে থেকে যাবে। কেবিনের দরজা আস্তে খুলে ভিতরে উকি মারল রুশি। সারা কেবিনে চোখ বুলালো, না, কোনো এক কোণেও চন্দ্রিকার দেখা মেলেনি। যদি মিলতো তাহলে ও এক মুহূর্ত থাকতো না। রুশি স্বস্তির নিঃশ্বাস ফেলে কেবিনে ঢুকলো। সায়নকে চুপচাপ ঘুমাতে দেখলো। আর ঘুমাবেই না কেন? ব্যথায় যাতে কম অনুভূতি হয় সেজন্য যে হাইড্রোজেন মেডিসিন দেওয়া হয়েছে। রুশি কয়েক মুহূর্তের জন্য চিন্তা করলো যে ও কোথায় শুতে পারে। ছোটখাটে সোফায় শুলে সকালে নিজেকে নির্ঘাত নিচে পাবে। এসব ভাবতেই শাওনের দিকে তাকালো, আর দেখলো শাওনের পাশে অনেকখানি জায়গা ফাঁকা। তাতে একজন আরামসে শুতে পারবে, এবং এটা ইচ্ছাকৃত রাখা হয়েছে বোঝাই যাচ্ছে। কিন্তু কেন? শায়ন কি জানতো যে ও আবার ফিরে আসবে এই রুমে, নাকি এই স্থান চন্দ্রিকার জন্য ছিল? কিন্তু চন্দ্রিকা হলে তো সে এখানে থাকতো, তাই না? রুশের মাথায় কনফিউশনের ওপর কনফিউশন চলছে, কিন্তু তার জবাব খুঁজতে ইচ্ছে না। যদি অপ্রিয় কিছু শুনে, সেটা শোনার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই নেই তার। তার থেকে বরং থাকুক না কিছু অব্যক্ত, যার স্থানই হোক না কেন। এই মুহূর্তে এই স্থান ওর খুব দরকার। তাই 7 মাস না ভেবে শুয়ে পড়লো সায়নের পাশে, খুব সাবধানে, একদম গায়ের সাথে ঘেঁষলো না। সকালে না হয় সায়নের চোখ খোলার আগে উঠে যাবে। এই প্রথম সায়নের পাশে শোয়াতে কিছুটা অস্বস্তি লাগছে, তবে যতটা খারাপ লাগবে ভেবেছিল ততটা খারাপ লাগছে না। একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। রুশি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। এমনিতে কান্নাকাটি করে ভীষণ মাথা ব্যথা করছে। তাও সেই সময় যা একটু ঘুমাতে চেয়েছিল, কিন্তু সায়নের জন্য হয়ে ওঠেনি। এখন একটা প্রপার ঘুম দরকার, যাতে সকল চিন্তা দূর হয়ে যায়। রুশি অনেকক্ষণ শুয়ে থাকার পর ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল, যাতে থাকে হাজারো স্বপ্ন আর কল্পনার বহিঃপ্রকাশ। সকালে মৃদু আলো চোখ পড়ায় রুশি চোখ মেলে তাকালো। হঠাৎ আলো আসায় ভ্রু কুঁচকে তাকানোর চেষ্টা করলো। নিজের গায়ে কম্বল দেখে রুশি বেশ অবাক হলো। ওর স্পষ্ট মনে আছে রাতেও সায়নের গায়ে ছিল এইটা, আর ওর এটাকে ধরে পর্যন্ত নেয়নি, তাহলে ঘুমের ঘরে টেনে নিল। কি বিশ্রী ব্যাপার! তার থেকে বড় কথা হলো ও সায়নের বাম হাতের উপর শুয়েছিল। রুশি সায়নের দিকে তাকালো। না, সে এখনো চোখ বন্ধ করে আছে, মানে ঘুমাচ্ছে। রুশি আলতো করে কম্বল সরিয়ে উঠে দাঁড়ালো। তারপরে সায়ন তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ওর কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে ছুঁয়ে দিল। তারপর দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে পড়লো, যেন আর কিছুক্ষণ থাকলেই সায়নের কাছে ধরা পড়ে যেত।
রুশি যেতে সায়নের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ও আলতো করে চোখ মেলল, তারপর বাম হাত নিজের ঠোঁটে বুলালো। রুশির কাণ্ড দেখে ওর খুব হাসি পাচ্ছিল। বেচারি তাড়াহুড়ায় বেরিয়ে গেছে। সত্যি বলতে খুব কষ্টে হাসি আটকে রেখেছিল সায়ান। সায়ানের হাতে শুয়ে আছে দেখে ওর এমন রিয়াকশন ছিল। যদি জানতে পারে সে রাতে থেকে সায়ানের বুকে ঘুমাচ্ছে তাহলে কি করবে তা ভেবে সায়ানের হাসি পাচ্ছে। প্রায় ভোর রাতে দিকে সায়ানের হঠাৎ ঘুম ভেঙে যায়। পাশে তাকাতে দেখে রুশি গুটিসুটি মেরে শুয়ে আছে, হয়তো শীত লাগছে তাই। এমনকি কেবিনের বেডে ল্যাম্পও অফ করা হয়নি। সায়ান আস্তে করে আলতো করে বাম হাত দিয়ে রুশিকে নিজের কাছে নিল, তারপর কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে দিল। ও পুরোটা সময় ভয় পাচ্ছিল যে রুশি হয়তো জেগে যাবে আর ওকে কথা শোনাবে, যে ও সুযোগের সদ্ব্যবহার করেছে। কিন্তু রুশি যা ঘুমকাতরি, কাল বুঝতে পারলো রুশিকে নাড়ানোর পরও ও ঘুমিয়েছিল। যেহেতু যথেষ্ট ঘুমিয়েছে তাই আর ঘুম আসছিল না ওর। রুশির দিকে তাকিয়ে সারা রাত কাটিয়ে দিল। ভোর হওয়ার পর ওকে হাতের ওপর দিয়ে শুয়ে দিল যাতে বুঝতে না পারে। রাতে কিছুক্ষণ পর পর রুশির কপালে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছিল আর ভাবছিল ওর জীবনে রুশির মূল্য কত। এই যে 2 মাস আগেও হয়তো ও রুশিকে চিনত না, কখনো ভাবেওনি এই রুশি নামক মেয়েটি ওর জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভাবতেই পারেনি ওকে ছাড়া এক সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হবে। ওকে নিজের কাছে রাখার তীব্র আকাঙ্ক্ষা জাগবে। ওর মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসলো, রুশিকে দেখে কখন ভালো লাগা শুরু হয়েছিল? সেদিন গাড়িতে খোলা চুলে দেখে নাকি প্রথম যেদিন দেখেছিল? সায়ান হুট করে মনে পড়লো রুশির সাথে যেদিন কোম্পানিতে দেখা হয়েছিল সেদিন রুশি হঠাৎ ভয় পাওয়াতে ওকে জড়িয়ে ধরেছিল আর ওর তেমন অস্বস্তি হয়নি। সেটাই ছিল মা বোন ব্যতীত সজ্ঞানে থাকা অবস্থায় কোনো নারীকে প্রথম জড়িয়ে ধরা। ও এত সহজে কেন ধরতে পেরেছিল সেদিন, তাও কারণ কোনো প্রকার বিরক্তি ছাড়াই। কারণ ওর মনে কোথাও একটা জানতো এই মেয়েটি সেই মেয়ে যাকে ও খুঁজছিল মন উজাড় করে ভালোবাসবে বলে। এই সে মেয়ে যাকে ছাড়া এক সময় ওর বাঁচা অসম্ভব হয়ে যাবে। এত অল্প সময় কার প্রতি এতটা আসক্তি হয়ে যাবে ও ভাবতেও পারেনি। ভালোবাসা বোধহয় এমনই হয়, কোনো কারণ ছাড়াই হুট করে হয়ে যায়, যা সেটা নিজেও হয়তো টের পায় না। সায়ান আনমনে হাসতে লাগলো আর ইনান ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এই পর্যন্ত কয়েকবার ডাকা হয়ে গেছে কিন্তু সায়ানের কোনো সাড়া শব্দ নেই। গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছিল, এখন আবার হাসছে। মাথায় আঘাত দিয়ে কি পাগল টাগল হয়ে গেল নাকি? ইনান সায়ানকে আলতো করে ধাক্কা দিল, তাতে সায়ান বিরক্ত হয়ে তাকালো আর বলল, কি সমস্যা? ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছিস কেন? নীরবে বলা যায় না? সেই নীরবে বললে তুই শুনোস কই? সারা আবার বলিস ধাক্কা দিস কেন? কি এমন ভাবছিলি যে তোর কান পর্যন্ত আমার আওয়াজ যায়নি? ভাবছিলাম কিছু গুরুত্বপূর্ণ কথা, তোর সব জেনে কাজ নেই। আমার কাজ থাকবেই বা কেন? আমি যা বলি তা শোন। কাল যে স্টেপ উঠিয়েছিস তার ভুলও নিবে না। তুই জানিস আন্টির কি অবস্থা হয়েছিল? একে উনি নিজের হাজবেন্ডের সুখ কাটিয়ে উঠতে পারেননি, তার উপর তার সুখ কি করে কাটিয়ে উঠবে বল? যদি তোর কিছু হয়ে যেত, আর রুশি ওর কথা ভেবেছিস? তোর কিছু হলো ওর কি হতো? ইনান বুঝতে পারলো সায়ান ওর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই ঢোক গিলে হাসার চেষ্টা করলো। মানে আমি বলেছিলাম রুশি ভাবের কি অবস্থা হতো আর কি। যদি তোর কিছু হয়ে যেত তবে সে কি করে নিজেকে সামলাতো বল? তোর তো তার ব্যাপারে বাবা উচিত। এরপর থেকে ভুলও এমন কাজ করবি না, না হয় আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। ইনান প্রায় অনেকক্ষণ ধরে এটা সেটা বলে যাচ্ছে আর সায়ান হুহা করছে। ইহানের কথার মাঝে সায়ান উকিঝুঁকি মারল দরজার দিকে কয়েকবার। ইনানের কথায় বিশেষ গুরুত্ব নেই ওর। ইনান ওর দৃষ্টি খেয়াল করে সেদিকে তাকাতে কিছু একটা বুঝতে পারলো আর সায়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যার জন্য বারবার দরজার দর্শন করছো সেখানে নেই। আন্টি থেকে জোর করে বাসে পাঠিয়ে দিয়েছে আর করার নির্দেশ জারি করেছেন যাতে সে আজ আর হসপিটালের চৌকাঠে না পা রাখে। তাই আজ আর তার দর্শন হচ্ছে না আপনার। ইনানের কথা শুনে সায়ান যেন আকাশ থেকে পড়লো। একটা দিন রুশিকে না দেখে থাকতে হবে অসম্ভব। ও তাড়াহুড়া করে বলল, আমি এখানে থাকবো না, তাড়াতাড়ি ডিসচার্জের ব্যবস্থা কর, আমি এক্ষুনি বাড়ি যাব। সায়ান আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোর? ডাক্তার বলেছে কমপক্ষে 15 দিন থাকতে হবে সেখানে। একদিন না হতেই যাবি মানে? এসব পাগলামি বন্ধ কর। তুই ব্যবস্থা করবি নাকি আমি নিজে উঠে চলে যাব? বলেই স্যালাইনের পাইপ ধরে
টান শুরু করে দিল। ইনান বুঝতে পারলো একে বুঝিয়ে লাভ হবে না, যা মাথায় এসেছে তা করে ছাড়বে। ও আচ্ছা ঠিক আছে বলে ডাক্তারের কাছে ছুটলো। তারপর অনেকক্ষণ কথা বলার পর ডাক্তার বাসায় নিতে রাজি হয়ে গেল, সাথে নার্স পাঠিয়ে দিল আর প্রয়োজনীয় সবকিছু। শেষ পর্যন্ত শায়ান খান বাড়িতে এসেই ছাড়লো। এত জিদি ছেলে ইনার আর দুটো দেখেনি। হঠাৎ বাড়ির জন্য এত উতলা কেন হলো সেটাই বুঝতে পারছে না ও। রুশি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। মাত্রই ব্রেকফাস্ট করেছে, হালকা শীত শীত লাগছে, তাই গরম কফি খেতে বেশ ভালো লাগছে ওর। শায়ানের এখন কি অবস্থায় আছে সেটাই ভাবছে ও। ওর শাশুড়ি মা জোর করে ওকে পাঠিয়ে দিচ্ছে বাড়িতে, আবার বলেও দিয়েছে যাতে আজ আর ফেরত না যায়। যদিও থাকতে চেয়েছিল সেখানে, কিন্তু শাশুড়ি মায়ের ওপর না বলতে পারেনি, তাই ও আর শামু বাসায় চলে এসেছে। প্রায় ঘন্টা দুয়েক হয়েছে। রুশি একটা কথা ভেবে অবাক হচ্ছে যে আসার সময় চন্দ্রিকাকে কোথাও দেখেনি ও। নিজের ভালোবাসার মানুষটি এভাবে একা ফেলে চলে যাবে, এটা রুশির কাছে অবিশ্বাস্য লাগছে। রুশি খুব মনোযোগ সহকারে কফি খাচ্ছিল, কিন্তু কিছু একটা আওয়াজ শুনে থমকে গেল। ও স্পষ্ট অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনছে, কিন্তু এখানে অ্যাম্বুলেন্স আসবে কেন? শায়ানদের বাড়ির রাস্তার পাশে নয়, বরং ভেতরে। তাহলে নিশ্চয়ই এ বাড়িতে অ্যাম্বুলেন্স এসেছে। রুশি নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারল না। আদৌ খাওয়া কপি শেলফের ওপর রেখে দ্রুত পায়ে নিচে নেমে আসলো। নিচে নামতেই শাশুড়িকে চিন্তিত চেহারা নিয়ে বাসায় ঢুকতে দেখলো। রুশি খানিকটা অবাক হলো, সাথে ভয়ও পেল। কার কি হলো আবার? ও মিসেস খানকে প্রশ্ন করেই বসলো। মা, আপনি হঠাৎ চলে এলেন যে? আপনি বললেন যে আজ আপনি ওনার কাছে থাকবেন, তাহলে? আর অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলাম, কে এসছে? মিসেস খান দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আর বলো না, আমার বুড়ো ছেলের ভীমরতি হয়েছে। এই বয়সে সে বাচ্চাদের মতো বায়না করা শুরু করে দিয়েছে। এত সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট হলো, কই হসপিটালে থাকবে তা না করে বাসায় আসবে বলে জেদ দেখানো শুরু করে দিয়েছে। না হয় নাকি ডাক্তারের কোনো ট্রিটমেন্টই সে গ্রহণ করবে না। এই বয়সে এমন করলে চলে বলো? বাসায় কি মধু আছে কে জানে। রুশিদের কথার মাঝেই শায়ান আর ইনান এসে পৌঁছালো। শায়ানের ডান হাতে গুরুতর ব্যথা পেয়েছে, সাথে ডান পায়ে হালকা চাপ পড়েছে, তাই হাঁটতে অসুবিধা হচ্ছে বলে ইনান ধরে ধরে ঘরে ঢোকাচ্ছে। শায়ানের চোখ মুখ কুচকানো, হয়তো ব্যথা অনুভব হচ্ছে তাই। রুশি বিষয়টি খারাপ লাগলো দেখতে। কে বলেছিল একদিনের মাঝে হসপিটাল ছেড়ে চলে আসতে? আসলে বুড়ো হয়ে যাওয়ার পরেও বাচ্চা সাজার শখ হয়েছে। রুশি দ্রুত পায়ে শায়ানকে দেখার জন্য ছুটে আসছিল, প্রায় কাছাকাছি চলে এসেছে, কিন্তু রুশি এত দ্রুতই হাঁটছিল যে শায়ানের ফ্লোরে হালকা ভেজা ছিল। ক্লিন করার কারণে তা খেয়াল করেনি। হুট করে পিছলা খেয়ে প্রায় পড়ে যাচ্ছিল। রুশি নিজের প্যাট চেপে ধরে চিৎকার করে উঠল, কিন্তু শেষ পর্যন্ত অনুভব হলো যে ও ফ্লোরে পড়ে যায়নি, বরং কারো বুকের উপর থেকে আছে আর একটা হাত ওকে চেপে ধরে আছে। রুশি স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি করতে যাচ্ছিল? যদি পড়ে যেত তাহলে কি হতো? ভয় বাসা বেঁধে গেছে ওর শরীরে। ওর সামনের মানুষটির সাথে খামছে ধরে সোজা হয়ে দাঁড়ালো আর তাকাতেই দেখলো শায়ান ওর দিকে তাকিয়ে মিশ্র চাহনিতে। তার চাহনিতে রাগ, চিন্তা, ভয় সব একসাথে দেখা যাচ্ছিল। আর একটা হাত এখনো রুশিকে চেপে ধরে আছে। শায়ান চিন্তিত গলায় বলল, তুমি ঠিক আছো? কোথাও লেগেছে তোমার? এত কেয়ারলেস কেন? হ্যাঁ, দেখে শুনে হাঁটতে পারো না? যদি পড়ে যেতে তাহলে কি হতো? একবার ভেবে দেখছো? শায়ানের এতগুলো প্রশ্নের জবাবে রুশির একটাই জবাব ছিল। রুশি মাথা নিচু করে আস্তে করে বলল, সরি। কথাটা শুনে শায়ানের মাথা যেন ধপ করে গরম হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, লাইক সিরিয়াসলি সরি? এটা বললেই সবকিছু সমাধান হয়ে যাবে? তুমি ভাবতে পারছো আজ কি হতে পারতো? বললাম তো সরি, আর হবে না তো। রুশি বেশ আদরে গলায় বলল কথাগুলো। শায়ান রুশির আদরে গলায় কথা শুনে থমকে গেল। পুরো বাচ্চাদের মতো লাগছে এই মুহূর্তে রুশিকে। ওর রাগ নিমেষে পানি হয়ে গেল। রুশিকে আর কিছু বলতে পারলো না। ওর গলা পরিষ্কার করে সার্ভেন্টদের উদ্দেশ্য করে বলল, এরপর যদি আর ফ্লোর ভেজা থাকে তাহলে আপনাদের আর কাজে আসার দরকার নেই।
আজকে অনেক বড় কিছু হতে পারতো। নেক্সট টাইম থেকে কেয়ারফুলি কাজ করবেন। ইনান শায়ানকে আস্তে করে সোফায় বসিয়ে দিল। এতক্ষণ ধরে ও শায়ান আর রুশির সবগুলো কথাই শুনেছে। রুশির আদুরে কণ্ঠে আর শায়ানের রিয়াকশন সবই দেখেছে। সত্যি বলতে শায়ান আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। আগের মতো এখন কথায় কথায় রেগে যাওয়ার অভ্যাসটা কমে গিয়েছে, হয়তো রুশির জন্য। কিন্তু এসব দেখে ওর যতটা কষ্ট হবে ভেবেছিল ততটা কষ্ট হচ্ছে না। হয়তো এমন কিছু দেখবে আশা করেছিল তাই। রুশিকে বলা ওর জন্য এত সহজ নয়, আবার অসম্ভব নয়। তাই চেষ্টা করতে ক্ষতি কি? এক সময় হয়তো তার বুকে চিনচিন ব্যথাটা করবে না, সব ঠিক হয়ে যাবে আগের মতো। জীবন তো আর থেমে থাকে না কারো জন্য, তাই বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো। তাছাড়া ওর জীবনের সাথে অন্য কেউ জড়িত, আর তাকে হারাতে চায় না। রুশি হারিয়ে এসে ব্যথা সামলে উঠতে পারলেও আরেকজনকে হারানোর ব্যথা সামর্থ্য ওর নেই। রুশি শায়ানের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ শায়ানের ডান হাতের দিকে নজর গেল। ব্যান্ডেজের ওপর দিয়ে তাজা রক্ত দেখা যাচ্ছে। রুশি দ্রুত হাত ধরে বসলো। নিশ্চয়ই ওকে ধরতে গিয়ে এই হাতে আবার ব্যথা পেয়েছে। রুশি দ্রুত নাচতে এটা দেখালো, আর সে ব্যান্ডেজ খুলে আবার ব্যান্ডেজ করে দিতে লাগলো। পুরোটা সময় শায়ান রুশির দিকে তাকিয়ে আছে, আর রুশি শায়ানের হাতের দিকে, তাও চিন্তিত ভঙ্গিতে। শামু নিচে এসে এমন দৃশ্যই দেখলো আর মুচকি হাসলো। তারপর গলা খাকড়ি দিয়ে বলে উঠলো, ভাই, তুই নাকি বাসায় আসার জন্য উতলা হয়ে যাচ্ছিস। একদম সেলাইনের পাইপ খুলে টুলে ব্যাপক অবস্থা। কেন রে, বাসায় কি মধু আছে যা হসপিটাল থেকে বাসায় চলে এসেছে বলে তোর আর সেখানে মন টিকছিল না? সামু, মুখ সামলে কথা বল। বড় ভাই তোর আমি। এসব কি বলছিস তুই? যা সত্যি তাই বললাম। বুঝি সব বুঝি। প্রাণ ভোমরা যে বাসায় চলে এসেছে, হসপিটালে কি আর মন টিকবে? বলেই শামু রুশির দিকে তাকালো। তারপর গাওয়া শুরু করলো। আমি একদিন তোমায় না দেখলে, তোমার মুখের কথা না শুনলে, পরাণ আমার রয় না পরাণে। প্রেমের ধরন কেন এমন গো, প্রেমের ধরন কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন, বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া, পাবে যে সুখ মিলনে, তুমি আমার সুখ গো জীবনে। শামুর ইঙ্গিত শুনে রুশির কেন জানি লজ্জা লাগলো। যদিও জানে শায়ান ওর জন্য আসেনি, তবুও এই মুহূর্তটা ওর কাছে বেশ লাগছে। লজ্জায় নিজের গাল দুটো গরম হয়ে যাওয়ায় নিজেই ফিল করতে পারছে। শামু সে লাজুক চেহারা দেখে বলল, কি প্রেম ভাবি গো ভাবি, এত প্রেম কই রাখবা তুমি? শায়ান এবার খানিকটা লজ্জা পেল। এতক্ষণ শামু ইনডিরেক্টলি বলল, এখন সরাসরি রুশিকে বুঝিয়ে দিচ্ছে যে ও রুশির জন্যই চলে এসেছে। শায়ান রাগ করা ভান করে বলল, একদম বাজে বকবি না, যা এখান থেকে। শামু হিহি করে হেসে সেখান থেকে দৌড়ে চলে এলো। ভাই বেশ খেপেছে ওর, এখন আর খেপানো যাবে না। ও হাসতে হাসতে নিজের রুমের দিকে আসছে আর বলছে, ইস, চারদিকে কি প্রেম গো, এমন একটা প্রেম যদি করা যেত। বলেই বুকের মাঝে দিল আর খালি গলায় গান ধরলো। এই বুকের মাঝে আগুন জ্বলে, নেভে না রে, জ্বলছে টালে, কবে দিমু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালারে পালারে, আরে দিমু গলায় মালা রে। শেষ করার আগে কেউ একজন ওকে টেনে রুমের ভিতর ঢুকিয়ে নিল, আর পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলল, তুমি রাজি হলে তো এখনই গলায় মালা পরিয়ে দিতে পারি। তুমি রাজি হচ্ছ না বলে তো সব মাঝপথে আটকে আছে। তুমি রাজি হয়ে যাও, তাহলে এক্ষুনি কাজে থেকে বিয়ে করে ফেলে আর তোমায় তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাই। বলে গালে হুট করে পিচ করে দিল। তারপর শামুকে নিজের দিকে ফিরিয়ে হালকা নাক টেনে দিয়ে গানের সুরে বলল, যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল। আর শামু এখনো সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে, গালে হাত দিয়ে ভাবছে ওকে স্বপ্ন দেখেছে মিস্টার নিরামিষ ওকে কিস করে চলে গেল। এটা কি সেই বোরিং ইনান যাকে ও এত বছর ধরে চিনত? রুমে আসার পর থেকে শায়ান এক ধ্যানে রুশিকে দেখে যাচ্ছে, কিন্তু রুশির সেদিকে খেয়ালই নেই।
ও নার্সের সাথে আলোচনায় ব্যস্ত। কখন কোন মেডিসিন নিতে হবে, কখন ব্যান্ডেজ চেঞ্জ করবে, আরো কত কি। সায়ান রীতিমতো মন খারাপ করে বসে আছে। ও অসুস্থ সেদিকে রুশির কোনো খেয়ালই নেই, অথচ মেডিসিনের দিকে কি মনোযোগ। এই মেডিসিন গুলোর দাম ওর থেকে বেশি। হিংসা হচ্ছে মেডিসিন গুলোকে দেখে। সায়ান প্রকোচকে সে মেডিসিন গুলোর দিকে তাকিয়ে আছে আর মনে মনে এই মেডিসিন গুলোকে আস্তে আস্তে ফেলা কল্পনা করছে। রুশির কথা শেষ হতেই নার্স বেরিয়ে গেল আর রুশি মেডিসিন গুলো গুছিয়ে রাখতে লাগলো। এর মাঝে আর চোখে সায়ানের দিকে তাকালো। সায়ানকে মনোযোগ সহকারে তাকিয়ে থাকতে দেখে রুশি গম্ভীর গলায় বলল, এখানে তো বেশি মেডিসিন নেই, তাই অমন মুখ বানানোর দরকার নেই। যদি হেলথের ইমপ্রুভ হয় তবে কমে যাবে এর থেকে কতগুলো। সায়ান এটাই চাচ্ছিল যে রুশি ওর হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।